হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বিবর্ণ সিঁদুর ভিলেনের সাথে বিয়ে গল্পের ২৬ নম্বর পর্ব নিয়ে চলে আসলাম। আশা করি গল্পটি ভালো লাগবে। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এখন থেকে নিয়মিতই গল্প পাবেন, তো কোনো সমস্যা হবে না। তো গল্পগুলো পড়বেন, লাইক কমেন্ট করবেন, আর গল্পটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিছু আসলে গল্প আমরা বন্ধ করে দিয়েছি, তার একটাই মূল কারণ আসলে লেখিকাও গল্পটা লেখা বন্ধ করে দিয়েছে, যার কারণে আমরাও গল্পটা দিচ্ছি না। তো নতুন কোনো গল্প আসলে অবশ্যই গল্পগুলো আপনারা পড়বেন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডে কমিয়ে নিয়ে গল্পটা কন্টিনিউ পড়তেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সিমেন্টের গুদামজাতকরণের সময় কী কী বিষয় লক্ষ্য রাখতে হয়? সিমেন্টের গুদামজাতকরণের সময় নিম্নের বিষয়গুলো প্রতি লক্ষ্য রাখতে হয়। ১ নম্বরে, সিমেন্ট যতটুকু সম্ভব কম সময়ের জন্য গুদামজাত করতে হবে। ২ নম্বরে, বর্ষাকালে সিমেন্ট গুদামজাত করা যাবে না। ৩ নম্বরে, আবহাওয়ার কক্ষে সিমেন্ট গুদামজাত করতে হবে। ৪ নম্বরে, স্যাঁতস্যাঁতে গুদামে বা মেঝেতে সিমেন্ট গুদামজাত করা যাবে না। ৫ নম্বরে, দেওয়ালের গা ঘেঁষে সিমেন্টের গুদামজাত করা যাবে না। সিমেন্টের বস্তার পাশাপাশি রাখতে হবে এবং তেরপল দিয়ে ঢেকে দিতে হবে যেন বায়ুর মুক্ত প্রবেশে বাধা বা রক্ষা পায়। সিমেন্টের এক বস্তার উপর আরেক বস্তা এভাবে 10টির বেশি বস্তা রাখা যাবে না। শুষ্ক উঁচু প্ল্যাটফর্মের উপর সিমেন্ট রাখতে হবে। খোলা সিমেন্ট বায়ুরোধী চেম্বারে গুদামজাত করতে হবে। আগে উৎপাদিত সিমেন্ট আগে ব্যবহার করতে হবে। সদ্য উৎপাদিত সিমেন্টের তুলনায় সময় অতিক্রান্তের পূর্বে উৎপাদিত সিমেন্টের জমাটবদ্ধতার সময় ও শক্ততা নিয়ে কিছু হ্রাস পায়, তা হলো 3 মাস পর 2%, 6 মাস পর 5%, 1 বছর পর 40%, 2 বছর পর 50%। তো বন্ধুরা, আশা করি গল্পটি ভালো লাগছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়তেই থাকুন। ধন্যবাদ সবাইকে। পোর্টল্যান্ড সিমেন্ট। পোর্টল্যান্ড সিমেন্ট হলো সবচেয়ে সাধারণ ধরনের সিমেন্ট, যা বিশ্বজুড়ে ব্যবহারের মধ্যে একটি মৌলিক উৎপাদন হিসেবে কংক্রিট, মাটার, স্টাকো ইত্যাদিতে ব্যবহার করা হয়। সিমেন্ট কি? সিমেন্ট গুদামজাত করার সময় বিবেচ্য বিষয়গুলো আলোচনা করো। সিমেন্ট এক প্রকার জোড়ক পদার্থ। কংক্রিটের বিভিন্ন উপাদান সমূহকে একত্রে ধরে রাখাই সিমেন্টের কাজ। মৃত্তিকা জাতীয় চুনাপাথর এবং বালু পাথর বা বালুকা পাথর জাতীয় পদার্থের একটি সমসত্ব মিশ্রণকে পুড়িয়ে জিপসাম মিশিয়ে সিমেন্ট তৈরি করা হয়। প্রতি ব্যাগ সিমেন্টের ওজন 50 কেজি এবং আয়তন 1.25 ঘনমিটার। টালি কাকে বলে বা টালি কি? চুল্লিতে পোড়ানো কম পুরুত্বের কাদার তৈরি স্ল্যাবকে টালি বলা হয়। ইট তৈরির উপযোগী কাদা দিয়ে টালি তৈরি করা হয়। ছাউনিতে ব্যবহৃত কাদার তৈরি টালি বা বিভিন্ন ধরনের টালিগুলো নিম্নে দেয়া হলো: প্লেন টালি, পট টালি, প্যান টালি, ফ্ল্যাট টালি, ভেলি, হিপ ও রিপ টালি, করুগেটেড টালি ইত্যাদি। ভালো টালির বৈশিষ্ট্য নিম্নে দেয়া হলো: 1 নম্বরে আকার আকৃতি। এগুলোর ইঞ্চিত আকার আকৃতি হবে ত্রুটিমুক্ত। এগুলো বাঁকানো, দোমড়ানো, তেবড়ানো, মোচড়ানো হবে না এবং বক্রতা, ছিদ্র ও ফাটল মুক্ত হবে। বর্ণের সাম্যতা। এগুলো সবসময় সাম্য বর্ণের হবে। পোড়ানো। এগুলো উত্তম রূপে পোড়ানো হবে।
এগুলো দৃঢ় ও শক্তিশালী হবে। পানির অভেদ্যতা, এগুলো পানির অভেদ্য হবে। শস্যতা, এগুলো ক্ষীয় ওজনের 20% এর অধিক পানি শোষণ করবে না। এগুলো দর্শনীয় পৃষ্ঠ মসৃণ হবে এবং অপর পৃষ্ঠ স্থাপন উপযোগী অমসৃণ হবে। আঘাতে এগুলো বাজনার মতো শব্দ করবে ইত্যাদি। টিম্বার বলতে কি বোঝো? প্রকৌশল কাজে ব্যবহার উপযোগী কমপক্ষে 0.6 মিটার বেড়ের বৃক্ষকাণ্ড হতে প্রাপ্ত নির্দিষ্ট আকার-আকৃতির কাঠই টিম্বার নামে পরিচিত। স্ট্যান্ডিং টিম্বার কাকে বলে? সাধারণভাবে জীবিত গাছকে স্ট্যান্ডিং টিম্বার বলা হয়। লগ টিম্বার বলতে কি বোঝো? নির্দিষ্ট মাপে খণ্ড করা বাকল অপসারিত গাছের কাণ্ডকে লগ টিম্বার বলা হয়। কাঠের ঋতুসহকরণ কাকে বলে? যে পদ্ধতিতে কাঠের কোষ এবং কোষপ্রাচীর সহ আর্দ্রতা শুকিয়ে সাম্য অবস্থায় আনয়ন করা হয় তাতে কাঠের ঋতুসহকরণ বলা হয়। স্ক্যান্টিং কাকে বলে? কাঠের নানা আকৃতির টুকরাংশকে স্ক্যান্টিং বলা হয়। কাঠ সিজনিং কি বা কাঠ সিজনিং বলতে কি বোঝায়? টিম্বার প্রধানত দুইটি পদ্ধতিতে পরিশোধন করা হয়। একটি হলো প্রাকৃতিক পরিশুদ্ধকরণ পদ্ধতি, আরেকটি হলো কৃত্রিম পরিশুদ্ধকরণ পদ্ধতি। নিচে কৃত্রিম পরিশুদ্ধকরণ পদ্ধতির নামগুলো দেওয়া হলো: চুল্লিতে পরিশুদ্ধকরণ, রাসায়নিক পরিশুষ্ককরণ, বাষ্পে পরিশুষ্ককরণ, ধোঁয়ায় স্ফুটন, বৈদ্যুতিক পানির সহায়তায় ইত্যাদি। উৎকৃষ্ট কাঠের বৈশিষ্ট্য। উৎকৃষ্ট কাঠের বৈশিষ্ট্য: শক্তি ও স্থায়িত্ব। এগুলো শক্ত, খুঁতহীন, ঘাত সহনীয়তা, স্থায়িত্বশীল ও টেকসই হবে। ত্রুটিমুক্ত, এগুলো কৃত্রিম ও প্রাকৃতিক উভয় ধরনের ত্রুটিমুক্ত হবে। বর্ণের সাম্যতা, এগুলোতে বর্ণের সাম্যতা থাকবে। এগুলোতে হঠাৎ করে কোনো অংশ বর্ণের বৈষম্য দেখা যাবে না। সাম্য ও গাঢ় বর্ণের টিম্বারকে ভালো মানের টিম্বার বলে গণ্য করা হয়। গন্ধ, এগুলো হতে দুর্গন্ধ নির্গত হবে না। শব্দ, এগুলোতে হাতুড়ি দিয়ে আঘাত করলে স্পর্শ শব্দ হবে। রস, এগুলো রসমুক্ত হবে। আঁশ বিদ্যমান, এগুলোতে আঁশ বিন্যাস সরল ও মসৃণ হবে। সার কাঠ, এগুলো প্রাপ্তবয়স্ক গাছের সার কাঠ হতে সংগৃহীত। চেরাই, এগুলো আঁশের সমান্তরালে চেরাই করে পাওয়া যায়। বার্ষিক বলয়, এগুলোর গঠনে বার্ষিক বলয়গুলোর সাম্যতা ও নিয়মতান্ত্রিকতা থাকবে। ঘনত্ব, এগুলোর ঘনত্ব অধিক, কেননা অধিক ওজনের টিম্বার স্থায়িত্বশীল ও শক্ত হয়। চাপ সহনীয়তা, এগুলোর চাপ সহ্য করার ক্ষমতা থাকবে, যেন পাইপ, স্টাড, বোল্ট ইত্যাদি হিসাবে ব্যবহার করা হয়। স্থিতিস্থাপকতা, এগুলোর স্থিতিস্থাপক গুণ থাকবে, কেননা গরুর গাড়ির চাকা, শ্যাফট, খেলনার পুতুল ইত্যাদি তৈরি করার জন্য গুণ থাকা বাঞ্ছনীয়। অগ্নিরোধিতা, এগুলো অগ্নিরোধিতা গুণ থাকবে। কার্যোপযোগিতা, এগুলো সহজেই কার্যোপযোগী করা যাবে ইত্যাদি। তো বন্ধুরা, যারা গল্পটি পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়তে থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আশা করি সুন্দর সুন্দর রোমান্টিক গল্প আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। তো মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। ধন্যবাদ সবাইকে। টিম্বার সিজনিং এর উদ্দেশ্যগুলো।
টিম্বারকে সাম্য আর্দ্রতায় আনয়ন করা হয় যাতে টিম্বারের আয়ুকাল ও স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং সহজেই ব্যবহার ও রূপান্তর করা যায়। টিম্বারকে ভালো মানের পলিশ গ্রহণ ও সংরক্ষণের উপযোগী করা। নির্দিষ্ট মাত্রায় জলীয় কণা হ্রাসকরণ ও শ্যাম্প শুকিয়ে রক্ষক ব্যবহার উপযোগী থাকা। ছত্রাকের আক্রমণ হতে রক্ষা করা। টিম্বারকে স্থানান্তর ও উত্তোলনের সুবিধার জন্য ওজন হ্রাস করা। আবহাওয়ার তারতম্যের দরুন টিম্বার সংকোচন ও প্রসারণ হওয়ার সম্ভাবনা দূর করা। টিম্বারের শক্তি বৃদ্ধি করা। আর্দ্রতা 10 থেকে 12% হলে টিম্বারের শক্তি দ্বিগুণ এবং 5% হলে 3 গুণ বৃদ্ধি পায়। কাঠের ত্রুটিগুলো নাম নিচে দেওয়া হলো। কাঠের যে সকল ত্রুটিগুলো হয় তার মধ্যে 1 নম্বরে হলো গিরা, মোচড়ানো আঁশ, ফাটল, উল্টা মোচড়, গাছে গোদ, বিভিন্ন ধরনের দাগ, বাকল অপসারণ বা রস নির্গমনের পচন ইত্যাদি। কাঁচ কি বা কাঁচ কাকে বলে? কাঁচ নির্মাণ উপকরণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপকরণ। বালিকে উচ্চ তাপে বিগলিত করে এগুলো তৈরি করা হয়। কাঁচ স্বচ্ছ, অদানাদার, ভঙ্গুর এবং আলোর প্রতিফলন ও প্রতিসরণ গুণসম্পন্ন কঠিন পদার্থ। গ্লোজিং বলতে কি বোঝায়? মৃৎ সামগ্রীকে আবহাওয়ার ক্ষতিকর প্রভাব ও অন্যান্য অনিষ্টকর প্রভাব হতে রক্ষা করার জন্য এগুলোর পৃষ্ঠে চকচকে ও অপরিবেশ্য গ্লেজের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে গ্লেজিং বলা হয়। কাঁচের উপাদানগুলো কি কি? কাঁচের মূল উপাদান হলো বালি, তাছাড়া চুন, সোডা ও অ্যালুমিনিয়াম প্রয়োজনীয় উপাদান এবং ক্ষেত্রবিশেষ কাঁচের ধরন অনুযায়ী অন্যান্য উপাদানের দরকার হয়। কাঁচের উপাদানগুলোর শতকরার হার নির্ণয় করো। সব ধরনের কাঁচের মূল উপাদান হলো বালি। সাধারণভাবে কাঁচের উপাদানগুলোর আনুপাতিক হার হলো বালি 50% হতে 78%, পটাশ 2% হতে 17%, চুন 6% হতে 15%, সোডা 3% হতে 16%, অ্যালুমিনিয়াম 1% হতে 7%। অন্যান্য উপাদান যেমন বোরাক্স, রঞ্জক, লেড অক্সাইড, ভাঙ্গা কাঁচ ইত্যাদি। ইঞ্চিত কাঁচের জন্য উপরোক্ত উপাদানের কোনোটির দরকার নাও হতে পারে। তো বন্ধুরা, অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে আমাদের সমস্ত গল্পগুলা পড়বেন, তাহলে গল্পগুলা পড়তে আপনাদের সুবিধা হবে। আর আমরা নিয়মিতই এখন থেকে আমাদের চ্যানেলে গল্প দেব, তো আমাদের সাথেই থাকুন। আশা করি সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার চেষ্টা করব। তো মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা পড়তেই থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়ুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। বিভিন্ন ধরনের কাচের নাম: শিট গ্লাস, প্লেট গ্লাস, অ্যারাউন্ড গ্লাস, সেফটি গ্লাস, সোডা লাইম গ্লাস, বোরাইসিলিকেট গ্লাস, ফাইবার গ্লাস, লেড গ্লাস, ফোম গ্লাস, প্লাস্টিক গ্লাস, ওপেন গ্লাস, ফোরটেস্ট গ্লাস, কার্লড গ্লাস, মিরর গ্লাস, পাইরোসিয়াম গ্লাস, প্রিজম গ্লাস, স্টেনাইট গ্লাস ইত্যাদি। কাচের ধর্ম: কাচের যে সকল ধর্ম তা নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বরে, এগুলো উচ্চ তাপে প্রাসুর্য, অদানাদার ও ভঙ্গুর সামগ্রী। 2 নম্বরে, বিভিন্ন প্রকার কাচের ওজন তারতম্য ঘটে, তবে এগুলো পানির তুলনায় প্রায় 2.5 গুণ ভারী।
সে মতে প্রতি ঘনমিটারের ওজন 2500 কেজি। এগুলো তাপীয় প্রসারাঙ্ক খুবই কম, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে 8 থেকে 8 × 4 10⁻⁻4 হতে 9 × 10⁻⁻4। 4 নম্বরে এগুলোর আলোকীয় ধর্ম বিশেষভাবে উল্লেখযোগ্য। 5 নম্বরে এগুলোর রাসায়নিক বিক্রিয়ায় কম আক্রান্ত হয়। 6 নম্বরে গ্লাস উল বা গ্লাস ফাইবার আকারে অনেক তাপ ও শব্দ অন্তরক। গলিত গ্লাস বিদ্যুৎ পরিবাহী। এগুলো স্বাভাবিক তাপমাত্রায় উচ্চমানের বিদ্যুৎ প্রতিরোধী ও ডাই ইলেকট্রিক স্ট্রেংথ গুণ সম্পন্ন। 9 নম্বরে এগুলোকে স্যান্ড ব্লাস্টিং এর মাধ্যমে খোলা করা যায়। 10 নম্বরে গলনাঙ্কে এগুলোর টুকরাকে জোড়া দেওয়া যায়। 11 নম্বরে এগুলোকে আলো অপসারী ও আংশিক শস্য অবস্থায় তৈরি করা হয়। 11 নম্বরে 12 নম্বরে এগুলোর ইঞ্চিত আকার আকৃতিতে ঢালাই করা যায়। এগুলো তৈরি দণ্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে টান দেওয়ার শক্তি বিপরীতমুখী অনুপাতে ঘটে, যেমন 1.27 সেন্টিমিটার ব্যাসের দণ্ড 700 কেজি/বর্গ-সেন্টিমিটারে 0.00129 সেন্টিমিটার ব্যাসের ফাইবার 24500 কেজি/বর্গ-সেন্টিমিটারে টান দিতে পারে। রং বা পেইন্ট কাকে বলে? মূল উপাদান, বাহন, শুষ্কীকর, রঞ্জক ও দ্রাবক মিশ্রণ বা মিশ্রিত রং বা পেইন্ট ইত্যাদি। বার্নিশ কাকে বলে? রজন, শুষ্কীকর ও দ্রাবকের দ্রবণকেই বার্নিশ বলা হয়। রঙের প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? মূল উপাদান, বাহন, শুষ্কীকর, রঞ্জক, দ্রাবক। মূল উপাদান, বাহন, শুষ্কীকর, রঞ্জক, দ্রাবক ইত্যাদি। ডিসটেম্পারেচার কেন স্ট্রাকচার বা কাঠামোর বাইরে ব্যবহার করা হয়? ডিসটেম্পারেচার একটি জলরং, তাই পানিতে ধুয়ে যায় বিধায় কাঠামোর বাইরে ব্যবহার করা হয় না। প্লাস্টিক পেইন্টের ব্যবহার ক্ষেত্র। প্লাস্টিক পেইন্টের ব্যবহার ক্ষেত্র হলো শোরুম, ডিসপ্লে রুম, অডিটোরিয়াম রুম, গৃহবাস বা বাসগৃহ, অফিস, বিল্ডিং ইত্যাদিতে, দেওয়ালে, সিলিং ইত্যাদিতে ব্রাশ দিয়ে লেপন করে বা স্প্রে গান দিয়ে স্প্রে করে রং করা হয়। জলরং কোথায় ব্যবহার করা হয়? জলরং সাধারণত কমপক্ষে অভ্যন্তরস্থ দেওয়ালে বা সিলিংয়ে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের বার্নিশের নাম লেখো। বিভিন্ন ধরনের বার্নিশের নাম হলো তেল বার্নিশ, স্পিরিট বার্নিশ, টারপিন বার্নিশ, পানি বার্নিশ ইত্যাদি। ডিসটেম্পারেচার কি? এগুলো কোথায় ব্যবহার করা হয়? ডিসটেম্পারেচার এক ধরনের জলরং। এতে দ্রাবক হিসেবে পানি, তেল এবং সংযুক্ত উপাদান হিসেবে গ্লু বা রজন ব্যবহৃত হয়। এগুলোর সাথে ইঞ্চিত রজন সহযোগে ডিসটেম্পারেচার তৈরি করা হয়। এগুলো দুই রকমের হতে পারে, যথা তেল ডিসটেম্পারেচার আর একটা হলো সাধারণ ডিসটেম্পারেচার। তেল ডিসটেম্পারেচার হলো এটা পেস্টের মতো হয়ে থাকে এবং ব্যবহারকালে পানি মিশিয়ে নিতে হয়। আর সাধারণ ডিসটেম্পারেচার হলো এগুলো পাউডার আকারে থাকে এবং ব্যবহারের পূর্বে প্রস্তুতকারকের নির্দেশ মতো পানি মিশিয়ে নিতে হয়। ডিসটেম্পারেচার পানিতে ধুয়ে যায়, তাই কাঠামোর উন্মুক্ত পৃষ্ঠে ব্যবহার করা হয়। কক্ষের অন্তর্পৃষ্ঠে এবং সৌন্দর্যবর্ধক কাজে ডিসটেম্পারেচার ব্যবহার করা হয়। ভালো বার্নিশের বৈশিষ্ট্য। নিম্নে উত্তম বার্নিশের বৈশিষ্ট্য দেওয়া হলো। 1 নম্বরে বার্নিশ দ্রুত শুকাবে। এটি শুকানোর ফলে
সৃষ্ট সংরক্ষণকারী অন্তরক শক্ত ক্ষয়রোধী স্থায়িত্বশীল হবে। এর প্রকৃত পৃষ্ঠ সমপ্রকৃতির এবং দৃষ্টিনন্দিত হবে। এর প্রকৃত পৃষ্ঠ উজ্জ্বল চকচকে দেখাবে। এর পর্যাপ্ত স্থিতিস্থাপকতা গুণ থাকবে এবং শুকানোর কালে কোনো সংকোচন বা ফাটল দেখা দেবে না। সময় অতিক্রান্তের সাথে এটা বিবর্ণ হবে না। এটা প্রকৃষ্টের মূল সামগ্রীর প্রকৃত রূপ প্রদর্শন করবে। এটা আবহাওয়ারোধী হবে ইত্যাদি। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা শেষ পর্যন্ত পড়তেই থাকুন। ধন্যবাদ সবাইকে।